আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আন্ডারে সঞ্চয়পত্র বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি আপনাদের কাছে। অনেকে আসলে ব্যাংকে যায় যে সঞ্চয়পত্র করতে ইচ্ছুক, তো ব্যাংকে যেয়ে তারা সঞ্চয়পত্র করতে চায়, তো সঞ্চয়পত্রের সম্পর্কে অনেকে কোনো ধারণাই নেই। তো আমি মূলত তাদের সঞ্চয়পত্র সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা বানিয়েছি। যদি আপনাদের উপকারে আসে আপনারা দেখতে পারেন, যারা আসলে সঞ্চয়পত্র করেন। তো আসলে মূলত এত বিশ্লেষণ না করে আসুন আমরা সঞ্চয়পত্র বিষয়টা নিয়ে আলোচনা করি। আমরা যখন কেউ যদি সঞ্চয়পত্র ক্রয় করতে যায়, সেক্ষেত্রে সর্বপ্রথমে আমরা ব্যাংকে যোগাযোগ করি যে সঞ্চয়পত্র ভাই করতে চাচ্ছি, তো কিভাবে করতে পারি আমরা। তো তো সেটা আপনি ব্যাংকের মাধ্যমে জেনে নিতে পারেন, বাট তার আগে আপনি এই ভিডিওটা দেখে আপনি কিছু ধারণা নিয়ে যেতে পারেন। বারবার ব্যাংকে না যেয়ে আপনি নিজেই ঘরে বসে ফর্ম ফিল আপ করে সরাসরি ব্যাংকে যা জমা দিয়ে দিবেন, তারা ব্যাংকে ফর্মটা আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, সঞ্চয়পত্র ইস্যু করে দিবে। তো সঞ্চয়পত্র আপনি আমাদের বাংলাদেশের সকল ব্যাংকের মাধ্যমেই করতে পারেন, বাট সেক্ষেত্রে আপনি দেখে নেবেন যে বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে, যোগাযোগ করবেন যে আপনি সঞ্চয় কোন ব্যাংকগুলোতে, সকল ব্যাংকই করে থাকে যে বাংলাদেশ ব্যাংকের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী। তো সেক্ষেত্রেও আপনি সকল ব্রাঞ্চে করে থাকে না, সকল ব্যাংকের সকল ব্রাঞ্চে থাকে না। তো সঞ্চয়পত্র করার সময় আপনি অবশ্যই যে ব্রাঞ্চে যাবেন সে ব্রাঞ্চে যোগাযোগ করে নেবেন যে আসলে আপনাদের ব্রাঞ্চে কি সঞ্চয়পত্র ক্রয় করে কিনা। ঠিক আছে, তো সকল ব্রাঞ্চে করে থাকে না, তারপর যোগাযোগ করে নেবেন। তো আসলে সঞ্চয়পত্র ক্রয় করার সময় আমাদের আসলে সবচেয়ে প্রথম দরকার সঞ্চয়পত্র বিষয় সম্পর্কে ধারণা নেওয়া। আমি আপনাদেরকে আজকে আলোচনা করব যে ব্যাংকের মাধ্যমে আপনি যে সঞ্চয়পত্র করবেন সেই সঞ্চয়পত্রটা নিয়ে আলোচনা করব। সেই ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্র মূলত 4 প্রকার হয়ে থাকে। তো 4 প্রকারটা হচ্ছে এই যে 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পেনশন সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্রগুলো ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে, এবং আরো সঞ্চয়পত্র আছে, সেটা হচ্ছে ডাকঘর সঞ্চয়পত্র। ঠিক আছে, এই যে ডাকঘর সঞ্চয়পত্রগুলো হচ্ছে আপনি ডাকঘরের মাধ্যমে করে নিতে হবে। তো আমি ডাকঘর সঞ্চয়পত্র সম্পর্কে আজকে এই ভিডিওটা বানাচ্ছি না, ব্যাংকের সঞ্চয়পত্রগুলো সম্পর্কে বানাচ্ছি, ব্যাংকের সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করার জন্য। তো আসুন আমরা সঞ্চয়পত্র, তো আমি সঞ্চয়পত্র তো বললাম যে সঞ্চয়পত্র হচ্ছে 4টা প্রকার আছে। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনের সঞ্চয়পত্র। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রটা হচ্ছে, এটার একটা ফ্যাসিলিটি হচ্ছে, আমরা এটাতে চলে যাই। আসুন আপনি এই সর্বপ্রথম যে কাজটা করবেন, যে আপনাদেরকে আসলে প্রথমে আমি ধারণাটা দিই নাই, যে আপনি যখন সঞ্চয়পত্র করতে যাবেন আপনি বাংলাদেশের সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করবেন। সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইটটা হচ্ছে ন্যাশনাল সেভিংস, আমি আবারও বলছি nationalsavings.gov.bd। এটাতে আপনি চলে যাবেন। ঠিক আছে, nationalsavings.gov.bd, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এই ওয়েবসাইটটা দেখতে পারবেন যে জাতীয় সঞ্চয় অধিদপ্তর। তো এই সঞ্চয় অধিদপ্তরে যে দেখবেন সঞ্চয় স্কিম সমূহ, ঠিক আছে, এই যে চারটা সঞ্চয়পত্র এখানে দেয়া আছে, এবং এটার কোনটার কত পার্সেন্ট সুবিধা, কোনটা কি কি ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন এখানে দেয়া আছে। আমরা প্রথমে চলুন 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রতে চলে যাই। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রতে আপনি প্রথমে যদি যান, দেখতে পারবেন 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এখানে দেয়া আছে। এটা আপনি করতে পারবেন 10 টাকা, 50 টাকা, বাট সকল ব্যাংক 5,000 টাকার থেকে করে। তো আপনি এটা 5 লাখ টাকা, এবং এটা হাইয়েস্ট লিমিট হচ্ছে আপনি 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র আপনি 30 লাখ পর্যন্ত হাইয়েস্ট করতে পারবেন, ম্যাক্সিমাম 30 লাখ টাকা এটার লিমিটেশন। ঠিক আছে, এর উপরে আপনি করতে পারবেন না। একজন সঞ্চয়পত্র ক্রয় করতে চাইলে তিনি 5 বছর বা 3 মাস, এই যে চারটা দেখতেছেন, এই চার এই তিনটা মিলিয়ে তিনি সর্বমোট 50 লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে। এর মধ্যে আবার লিমিটেশন আছে, আপনি 5 বছরের লিমিটেশন হচ্ছে 30 লাখ টাকা, এর উপরে আপনি কিনতে পারবেন না। দ্যাট মিনস আপনি 50 লাখ টাকা চাইলে এক প্রোডাক্ট কিনতে পারছেন না, আপনাকে 5 বছর কিনতে হবে। এরপর আর বাকি 20 লাখ টাকা আপনি 3 মাস কিনতে পারেন, অথবা পরিবার কিনতে পারেন। তো 3 মাস যেটা হচ্ছে সেটার লিমিটেশনও হচ্ছে
30 লাখ টাকা। এবং পরিবার সঞ্চয়পত্রটা এটা হচ্ছে মেয়েদের জন্য একটা ফ্যাসিলিটি দিয়ে থাকে, এবং ছেলেদের হচ্ছে 65 আপ টু 65 ইয়ার্স ওল্ড হতে হবে, তারা পরিবার সঞ্চয়পত্রটা করতে পারবে। পরিবার সঞ্চয়পত্রের লিমিট হচ্ছে 45 লাখ। 45 লাখ করে তার বাকি 5 লাখ যে লিমিটেশন থাকে সেটা আপনি অন্য এই দুইটা প্রোডাক্টের মাধ্যমে করে নিতে পারেন। আসুন আমরা এখন প্রোডাক্টগুলো সম্পর্কে ধারণা নিই। সঞ্চয়পত্রের যে 4টা প্রোডাক্ট, সেটা 5 বছর মেয়াদিটা সুবিধাটা হচ্ছে আপনি সঞ্চয়পত্রটা করলেন, এটা ইন্টারেস্ট যে যেটা আছে, ইন্টারেস্টটা আপনি একবারে 5 বছর পরে পাবেন। ঠিক আছে, এককালীন সুবিধাটা পাবেন আপনি, আপনার প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট মানে আপনার মূলধন যে টাকাটা আপনি ইনভেস্ট করতেছেন সেই টাকা এবং এটার সাথে ইন্টারেস্টটা সহ আপনাকে একবারে এই টাকাটা দিয়ে দেওয়া হবে 5 বছর পরে মেয়াদ পূর্তিতে। এবং এটার লিমিটেশন হচ্ছে 30 লক্ষ টাকা। এবং 5 বছর মেয়াদি ইন্টারেস্ট রেটটা যে সাইকেলটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়। আপনি দেখবেন 15 লাখ টাকা পর্যন্ত যদি আপনি ইনভেস্ট করেন, ধরুন 5 লক্ষ টাকা আপনি 15 লাখ টাকা ইনভেস্ট করলেন, সেক্ষেত্রে আপনি 5 বছর পূর্তিতে 11.28% হারে সুবিধা পাবেন। এবং যদি আপনি ভেঙে ফেলতে চান, ধরেন আপনার 1 বছর হলো, 1 বছর পর আপনি ভেঙে ফেলতে যাচ্ছেন, ঠিক আছে, তো 1 বছর পর আপনি ভেঙে ফেলতে চাইলে সেক্ষেত্রে আপনি 9.35% হারে সুবিধাটা পাবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আর এই রেটটা থাকবে না যদি 15 লাখ টাকা হয়। যদি আবার 15 লাখ টাকার উপরে ইনভেস্ট করেন, ধরেন আপনি 16 লাখ টাকা ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনার রেটটা কিন্তু কমে যাবে, 10.5% হারে পাবেন। আর যদি 30 লাখ টাকা করেন, 30 লাখ টাকার উপর আসলে করা যায় না বিএসপি, সেক্ষেত্রে 30 লাখ টাকাটা আপনি ইগনোর করেন। তো তারপর 30 লাখ টাকার উপরে ইনভেস্ট করলে আপনি 9.5% হারে সুবিধাটা পাবেন, 9.30% হারে। কিন্তু বিএসপি 30 লাখ টাকার উপরে ইনভেস্ট করা যায় না, তো আপনি মূলত 30 লাখ টাকা 10.5% হারে পাবেন। কিন্তু 2021 সালের সেপ্টেম্বরের আগে যেটা ছিল, যে রুলসটা ছিল, আগে আপনারা 30 লাখ টাকা কেন 30 লাখের উপরে ইনভেস্ট করতে পারতেন। তো সেক্ষেত্রে আসলে তাদের জন্য এই যে এই রেটটা দেওয়া হয়েছে যারা 30 লাখের টাকার উপরে ইনভেস্ট করেছে। ঠিক আছে, বাট এখন যে সার্কুলারটা নিয়মটা আছে দেখতে পারবেন নিজে সর্বশেষ হালনাগাদ অনুযায়ী 14 সেপ্টেম্বর, তো এই রেটে আপনি 30 লাখ টাকার উপরে বিএসপি সঞ্চয়পত্র ইস্যু করতে পারবেন না। এর জন্য আর এই রেটটা যেটা দেওয়া হয়েছে এটা যারা আগে সঞ্চয়পত্র ইস্যু করেছে, যারা অনেক আগে 2 থেকে 3-4 বছর আগে যারা ইস্যু করেছে, তখন লিমিটেশন ছিল না, তখন তাদের সুবিধা অনুযায়ী তার কেউ 40 লাখ করতো, কেউ 50 লাখ করতো, সেই ক্ষেত্রে এই রেটটা ছিল। তো আর এখন সঞ্চয়পত্র রেটটা বিএসপি রেটটা হচ্ছে, আমি তো আপনাদেরকে দেখালাম যে 11.28% হারে পাবেন যদি 15 লাখ টাকা পর্যন্ত ইস্যু হয়। আর 15 লাখ টাকার উপরে চলে গেলেই আপনার ইন্টারেস্ট রেটটা হবে 10.5%। এখন যদি আপনারা ভাঙাতে চান, যদি আপনারা চিন্তা করেন যে 2 বছর হলো আপনি ভেঙে ফেললেন, ঠিক আছে, ভেঙে ফেললে আপনার রেটটা কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে ধরেন আপনি 15 লাখ টাকা ইনভেস্ট করলেন, সেক্ষেত্রে 1 বছর কমপ্লিট হলে আপনি 9.35% হারে পাবেন। 2 বছর কমপ্লিট হলে 9.80% হারে পাবেন। 3 বছর কমপ্লিট হলে 10.25% হারে পাবেন। 4 বছর কমপ্লিট হলে 10.75% হারে পাবেন। এবং একটা বিষয় আমি আপনাদেরকে ধারণা দিয়ে রাখি, যেটা হচ্ছে আপনারা যদি ভেঙে ফেলেন, আপনার ইন্টারেস্ট সাইকেলটা কিন্তু পাবেন আপনি যদি ম্যাচিউর হওয়ার আগে ভেঙে ফেলেন। ধরেন আপনার 6 মাস হলো, সেক্ষেত্রে আপনি ভেঙে ফেলতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো সুবিধা পাবেন না, কারণ আপনাকে ইন্টারেস্ট সাইকেলটা দেয়া হবে 12 মাস, 24 মাস, 36 মাস, 48 এবং 60। ঠিক আছে, তো মূলত আপনি 12% হারে 12 মাসের সাইকেলে পাবেন, কিন্তু আপনি 14 মাসের জন্য পাবেন না। ধরেন আপনার 1 বছর 2 মাস কমপ্লিট হলো, সেক্ষেত্রে কিন্তু আপনার 14 মাস হয়েছে, আপনি কিন্তু 14 মাস পাবেন না। তো এর জন্য তারা বলেছে যে 1 বছর আনতে আপনি 1 বছরের মানে 12টা ইন্টারেস্ট সাইকেল যেটা আসবে সেটা পাবেন, 1 বছর আনতে সুবিধাটা পাবেন। এটা আসলে বিএসপির ক্ষেত্রে আসলে আপনি বুঝতে পারবেন না। আমি আপনাকে অন্য যে সুবিধাগুলো আছে পরিবারের ক্ষেত্রে অনেকে ভেঙে ফেলে, তখন তারা বলে ইন্টারেস্ট রেটটা কেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা পরিবারের ক্ষেত্রে আসতেছি, পরিবার এবং 3 মাস অন্তরের ক্ষেত্রেও আসতেছি, সমস্যা নেই। তো 1 বছর আমি আবার আপনাকে বলতেছি যে আপনারা অনেকে চিন্তা করেন যে আপনার 1 বছর 6 মাস হলো, তো বাকি 6 মাসের সুবিধাটা কেন পাচ্ছেন, ইন্টারেস্ট কেন পেলেন না, ব্যাংকে যে আপনারা কোশ্চেন করেন। তো আপনাদের এই রেটটা হচ্ছে 1 বছর কমপ্লিট হলে আপনি 1 বছরেরটা পাবেন, বাকি 6 মাস কিন্তু আপনার 1 বছর কমপ্লিট হয় নাই, তো এই 6 মাসেরটা আপনি পাবেন না। তো ভাঙার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করে নেবেন যে আপনাকে আসলে রাউন্ড 1 বছর হয়েছে কিনা।
ঠিক আছে, চেষ্টা করবেন। আসুন এরপর আমরা আজ 5 বছর মেয়াদী যে সুবিধাগুলো তো আপনারা দেখলেন, ঠিক আছে, এটার নমিনি সবকিছু দেখতে পারলেন। আমি নমিনি যখন আমরা অ্যাড করব তখন আমরা আপনাকে দেখা দিব যখন আমরা ফর্মটা ফিল আপ করব। আসুন এবার আমরা ছিল যে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। আসুন 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে এটার একটা সুবিধা হচ্ছে, এটা দুঃখিত, আমি গলাটা একটু শুকিয়ে গিয়েছিল তাই একটু পানি খেয়ে নিয়ে এলাম, তো আমি দুঃখিত। তো 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে এটার ইন্টারেস্টের সুবিধাটা, এটার একটা সুবিধা হচ্ছে আপনি এই ধরেন আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, হ্যাঁ, এটার সুবিধাটা আপনি কিন্তু প্রতি 3 মাস পর পর পাবেন। এই যে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র 11.04% হারে, 15 লাখ টাকার নিচে 11.04% হারে আপনি এই সুবিধাটা পাচ্ছেন। তো এই যে 11.04% হারে যে সুবিধাটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে আপনি প্রতি 3 মাস অন্তর অন্তর হারে পাবেন। দ্যাট মিনস 1 বছর যদি কমপ্লিট হয় 11.04% হারে আপনি যদি সুবিধা পান, ঠিক আছে, এই যে 1 ইন্টু 11.04%, হ্যাঁ, আপনার 11,040, হ্যাঁ, এর উপরে আবার 5% ট্যাক্স কাটবে তারা, ঠিক আছে। আপনার যদি 5 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট হয় তাহলে গভর্নমেন্ট আপনার ইন্টারেস্টের উপরে 5% ট্যাক্স কাটবে। 11,040, হ্যাঁ, ইন্টু 5%, 552 টাকা হচ্ছে আপনাকে ট্যাক্স দিতে হবে। তাহলে 11,040 বিয়োগ 552, ঠিক আছে, আপনার 10,488 টাকা পাবেন আপনি 1 বছরে। সেক্ষেত্রে 1 বছরে যেহেতু পাবেন আপনি প্রতি 3 মাস অন্তর অন্তর আপনাকে দেয়া হবে। তাহলে 1 বছরে 12 মাস আসে, আপনি 3 মাস অন্তর অন্তর যদি পান তাহলে আপনি 4 মাস ধরলাম, আমি আপনাকে ডিটেইলি ভেঙে দিই, ভাগ 12, হ্যাঁ, 12 হলে আপনি 1 মাসে পাবেন 874 টাকা, এবং যদি 3 মাস হয় 3 মাস পর ইন্টু 3 মাস পর আপনি 2,622 টাকা করে পাবেন, ঠিক আছে। এখন 3 মাস পর পর 2,622 টাকা হারে আপনি এই ইন্টারেস্ট সুবিধাটা পেতে থাকবেন, প্রতি 3 মাস পর পরে আপনাকে দেওয়া হবে। এটা একটা সুবিধাটা হচ্ছে আপনি আপনার ইন্টারেস্টটা আপনি কাজে লাগাতে পারছেন। আপনি ধরেন ডিপিএস করে রেখেছেন, ডিপিএস দিতে পারছেন, ডিপিএস এ আপনি ইনভেস্ট করতে পারছেন, এটা এই সঞ্চয়পত্রের একটা প্লাস পয়েন্ট। আর 5 লাখ টাকার উপরে আমি আবারও বলছি, এই যে ক্যালকুলেশনটা যেটা দেখালাম আমি কিন্তু 5% ট্যাক্স দিয়েছি। যদি 5 লাখ টাকার উপরে ইন্টারেস্ট হয় সেটা সকল সঞ্চয়পত্রের ক্ষেত্রেই আপনার 10% করে ট্যাক্স কাটবে 5 লাখ টাকার উপরে ইনভেস্ট হলে। এখানে দেয়া আছে দেখবেন 5 লাখ 5 বছর মেয়াদি 3 মাস অন্তর পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনের ক্ষেত্রেও 5 লক্ষ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর 5% হারে এবং 5% হারে এবং এর অধিক বিনিয়োগের ক্ষেত্রে 10% হারে উৎসে কর কর্তন করা হয়। বুঝতে পারছেন? যদি 5 লক্ষ টাকার উপরে ইনভেস্ট করেন, আপনি সঞ্চয়পত্র ক্রয় করেন, সেক্ষেত্রে আপনি 5% হারের মানে 10% হারে কাটা হবে। তো এই হচ্ছে সুবিধা। 3 মাসের ক্ষেত্রে আপনারা অনেক ক্ষেত্রে কি হয় যে অনেকের 3 মাস পর পর তো আপনারা সুবিধা পাচ্ছেন, তো সুবিধা পাওয়ার পর আপনারা ভেঙে ফেলেন। তো ভেঙে ফেললে দেখা যায় যে 1 বছর আগে আপনি ভেঙে ফেললেন, তখন আপনাকে 10% হারে সুবিধাটা দেয়া হয়। তো 10% হারে সুবিধাটা দেওয়ার ফলে কি হয়, ক্লায়েন্ট ক্ষেপে যায় যে আমার টাকাগুলা কেন কাটলো। আপনি 15 লাখ টাকা করলেন, 15 লাখ টাকার থেকে কেন টাকাটা মাইনাস করা হলো। মাইনাস করার কারণ হচ্ছে আপনিকে প্রতি 3 মাস অন্তর অন্তর 2,622 টাকা করে দিয়েছে, এটা কিন্তু এই রেটটা হারে দেওয়া হয়েছে 11.04% হারে। কিন্তু আপনি 1 বছর পর ভেঙে ফেলেছেন, সেক্ষেত্রে আপনার পাওয়ার কথা ছিল 10% হারে, কিন্তু তারা 11.04% হারে আপনাকে দিয়েছে সুবিধাটা। তো যার ফলে কি হয়, আপনাকে বেশি দিয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে 10% হারে যেই টাকাটা আপনি পাবেন সেই টাকাটা আপনাকে সেই টাকাটা আপনাকে যত টাকা দেয়া হয়েছে 2,622 টাকা, আপনি যত টাকা পাবেন, যত বছর হয়েছে 12 মাসে যত টাকা পাবেন আপনি, সেই টাকাটার থেকে আপনি যত টাকা দেয়া হয়েছে সেই টাকাটা মাইনাস করা হবে। মাইনাস করার পরে যেই টাকাটা আপনাকে বেশি দেওয়া হয়েছে সেই টাকাটা আপনাকে এই 15 লক্ষ টাকা থেকে
কেটে নেওয়া হবে। ঠিক আছে, তো এটা নিয়ে আপনারা হেডেক বা এত দুশ্চিন্তা হওয়ার কারণ নয় আপনার মূল অ্যাকাউন্ট থেকে কেন টাকা কাটলো। ঠিক আছে, আপনাকে কিন্তু অলরেডি ফ্যাসিলিটি প্রথমেই দিয়ে দিয়েছে। আসুন এরপর আমরা আলোচনা করি পরিবার সঞ্চয়পত্রটা নিয়ে। এই যে পরিবার সঞ্চয়পত্রটা, এটার একটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে মূলত মেয়েদের জন্য অনেক সুবিধা প্রদান করে থাকে। এটা 10,000 টাকা থেকে শুরু হয়। তো পরিবার সঞ্চয় আর 3 মাস অন্তর একটা বিষয় হচ্ছে, 3 মাস অন্তর সুবিধাটা হচ্ছে আপনি 1 লাখ 2 লাখ রাউন্ড ফিগার করতে হবে। ঠিক আছে, এই 3 মাস অন্তর সঞ্চয়পত্র কিন্তু আপনি 1 লাখের নিচে ক্রয় করতে পারবেন না। ঠিক আছে, আর 5 বছর এটা দেয়া হচ্ছে যে 10 টাকা 15 টাকা, কিন্তু 10 টাকা 15 টাকা করার জন্য কি আপনি একটা ফর্ম ফিল আপ করবেন? আপনি 1000 টাকা থেকে আপনি করতে পারবেন। ঠিক আছে, তো পরিবার সঞ্চয়পত্রটা আপনি 10,000-এর ডিনোমিনেশন করতে হবে, যেমন 10,000, 20,000, 30,000, 50,000, এটা 10,000 দিয়ে আপনি 10,000 গুণিত। ঠিক আছে, এই অ্যামাউন্টটা আপনি ইস্যু করতে পারবেন এবং এটার 5 বছর মেয়াদের জন্য হবে। 3 মাস অন্তরটা সঞ্চয়পত্র কিন্তু 3 বছর মেয়াদের। তো পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনি সুবিধাটা পাচ্ছেন 11.52%। সেক্ষেত্রে পূর্বের ন্যায় এই যে 15 লাখ টাকার উপরে ইনভেস্ট করলে ইন্টারেস্ট সাইকেলটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, যেহেতু 45 লাখ টাকা, সেক্ষেত্রে 30 লাখ টাকার উপরে ইনভেস্ট করলে আপনার রেটটা কমে যাবে। তো 5 বছর মেয়াদের ক্ষেত্রেও আপনি প্রতি মাস অন্তর অন্তর সঞ্চয়পত্রটা পাবেন এবং এটা আমরা এই দেখেন এখানে 18 বা তার ঊর্ধ্বে বয়স যে কোনো মহিলা এটা ইস্যু করতে পারবে এবং যে কোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও মহিলা এটা ইস্যু করতে পারবে এবং 65 বছর বা তার বেশি পুরুষ বা মহিলা এটা ইস্যু করতে পারবে। দ্যাট মিনস পুরুষ, আপনি যদি স্বাভাবিক পুরুষ হয়ে থাকেন, পুরুষদের ক্ষেত্রে অবশ্যই 65 ইয়ার্স ওল্ড আপ হতে হবে। এর আগে আপনি পরিবার সঞ্চয়পত্রটা কিনতে পারবেন না এবং এটা প্রতি মাসে মাসে এটা সুবিধা দেয়া হয়। দেখতে পারবেন যে এটার মাসিক ভিত্তিতে মুনাফা দেয়া হয় এবং নমিনি নিয়োগ এবং পরিবর্তন করা যায়, বাতিল করা যায়। মৃত্যুর সঞ্চয়পত্র ক্রেতার মৃত্যুর পর নমিনি সাথে সাথে সঞ্চয়পত্র নগদান করে টাকা তুলে নিতে পারবে এবং 5 বছর মেয়াদ। এটা তো বিশেষ দ্রব্য সব জায়গায় দেয়া আছে। পরিবার সমন্বিত একক নামে সর্বোচ্চ 50 লাখ টাকা এবং যুগ্ম নামে 1 লক্ষ টাকা করতে পারবেন। এখন পরিবারটা তো আসলে আপনি জয়েন্টলি ইস্যু করতে পারবেন না। 3 মাস অন্তর সঞ্চয়পত্রটা আপনাকে জয়েন্টলি ইস্যু করতে পারবেন। তো এটার ফ্যাসিলিটিটা আমি আপনাকে তো সম্মুখ একটা ধারণা দিলাম যে পরিবার সঞ্চয়পত্রটা প্রতি মাসে মাসে পাবেন এবং এটা মেয়েদের জন্য খুবই উপকারী একটা জিনিস যে তারা প্রতি মাসে ধরেন 1 লাখ টাকা ইনভেস্ট করলো, প্রতি মাসে মাসে তারা এই সুবিধাটা পেয়ে থাকে। আর ছেলে হয়ে থাকলে আপ টু 65 ইয়ার্স ওল্ড হতে হবে। এছাড়া প্রতিবন্ধীদের জন্য আপনারা করে নিতে পারবেন। আসলে এবার আমরা দেখবো যে কিভাবে সঞ্চয়পত্র ফর্ম ফিল আপ করতে হয়। আপনি ফর্মটাও কিন্তু এই সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই যে ডাউনলোডে যাবেন, ডাউনলোডে যেয়ে দেখবেন সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফর্ম। সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফর্মে এই যে দেখবেন পরিবার সঞ্চয়পত্র আবেদন ফর্ম, পেনশন সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফর্ম, 3 মাস সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফর্ম, 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফর্ম। আমরা এখন সবগুলো সঞ্চয়পত্র ফর্ম কিন্তু একই রকমের। হ্যাঁ, এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড ক্লিক করলে দেখবেন যে সঞ্চয়পত্র ডাউনলোড হয়ে যাচ্ছে। এই যে পরিবার সঞ্চয়পত্র, এটা ঠিক আছে, সকল ফর্ম দেখবেন যে উপরে নাম লেখা আছে পরিবার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফর্ম। হ্যাঁ, এটা আপনি দেখতে পারবেন। পেনশনার সঞ্চয়পত্র, আমি আসলে পেনশনার সঞ্চয়পত্রটা নিয়ে আপনাদেরকে ধারণা ছুটে গিয়েছে, আমি পেনশনারটার বিষয়ে একটু আপনাকে ধারণা দিয়ে নিই। আসুন, পেনশনার সঞ্চয়পত্রটা আপনার শুরু হয় 50,000 টাকা থেকে। হ্যাঁ, 50,000-এর ডিনোমিনেশন করতে হবে আপনাকে। 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ এভাবে আপনাকে ইস্যু করতে হবে। তো সেক্ষেত্রে দেখতে পারবেন যে জাতীয় ব্যাংক সমূহ এবং ডাকঘর নগদায়ন করা যায়। হ্যাঁ, আপনি ডাকঘরের মাধ্যমে পেনশন সঞ্চয়পত্র করতে পারবেন, সেটা ডাকঘরের বিষয়। তো আর পেনশন সঞ্চয়পত্রের রেটটাও আপনি 11.76% হারে পাবেন। 15 লাখ টাকার উপরে হলে 10.75, 30 লাখ টাকার উপরে 9.75% হারে পাবেন এবং এটার পেনশনার সঞ্চয়পত্রটার আপনি 3 মাস অন্তর অন্তর সুবিধাটা পেয়ে থাকেন। বা বর্তমানে সঞ্চয়পত্রের একটা নতুন সার্কুলার এসেছে, সেটা নভেম্বরে এসেছে। এই নভেম্বরেই এসেছে সার্কুলারটা, যেটা হচ্ছে পেনশন সঞ্চয়পত্রের ইন্টারেস্টের সুবিধাটা এখন থেকে প্রতি মাসে দেওয়া হবে। ঠিক আছে, এটা কিছুদিনের মধ্যেই কার্যকর হয়ে যাবে।
ঠিক আছে, প্রতি মাসে মাসে দেয়া হবে। এটা এখনো ওয়েবসাইটে আপডেট করে নেই, ত্রৈমাসিক ভিত্তিতে মুনাফা দেয়া আছে এখানে, বাট কিছুদিনের মধ্যে এটা কার্যকর হয়ে যাবে, দেখবেন মাসিক ভিত্তিতে। তো পেনশনের ক্ষেত্রে ওই যে 5 লক্ষ টাকার উপর হলে 10% হলে সুবিধাটা পাবেন। অবসরপ্রাপ্ত, এইটা দেখবেন যে যারা ক্রয় করতে পারেন, হ্যাঁ, অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী স্ত্রী সন্তান, ঠিক আছে, তারা এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে। দ্যাট মিনস আপনি যদি সরকারি চাকরি করে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি পেনশন পেয়ে থাকেন, পেনশনের এগেনস্টে এই সঞ্চয়পত্রটা আপনি ইস্যু করতে পারবেন। এবং আপনি ধরেন গভর্নমেন্ট জব হোল্ডার, অনেকে গভর্নমেন্ট জব হোল্ডার মারা গিয়েছে, সেক্ষেত্রে তার পেনশনটা কিন্তু তার ফ্যামিলি পাচ্ছে, তখন তার ফ্যামিলিরা ডেথ সার্টিফিকেট প্রোভাইড করে আপনি ওই অফিস থেকে তার সঞ্চয়পত্রটা যে আপনি আপনার নামে পেয়েছেন, হ্যাঁ, আপনার নামে দেয়া হয়েছে, সেটা আপনি প্রোভাইড কাগজপত্র দেখিয়েও আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন। সেক্ষেত্রে পেনশনার যিনি, তার সন্তান হতে হবে, এবং পেনশনার যদি মারা যায় সেক্ষেত্রে তার স্বামী স্ত্রী বা সন্তান তারা পাবে। আর ক্রয়ের হচ্ছে প্রাপ্ত আনুতোষিক এবং ভবিষ্যৎ তহবিলের চূড়ান্ত মিলিয়ে একক নামে 50 লক্ষ টাকা করতে পারবেন। দ্যাট মিনস পেনশনার সঞ্চয়পত্রটা কিন্তু আলাদা, আমি যে বলেছিলাম যে আপনাকে টোটাল 50 লাখ করতে পারবেন এই 3টা প্রোডাক্ট মিলে, আর পেনশনার সঞ্চয়পত্রটা আপনি একাই 50 লাখ করতে পারবেন। এবং সেটা হচ্ছে আপনি কত টাকা পেনশন পেয়েছেন, আপনার আনুতোষিক অ্যামাউন্ট এবং ভবিষ্যৎ তহবিলের অ্যামাউন্ট মিলে যত টাকা হবে আপনি ওই অ্যামাউন্ট করতে পারবেন, এর বেশি অ্যামাউন্ট আপনি করতে পারবেন না। এটা হচ্ছে পেনশনের সঞ্চয়পত্রের সুবিধা। আসুন এবার আমরা ফর্মগুলো নিয়ে আলোচনা করি, কিভাবে সঞ্চয়পত্রের ফর্ম ফিল আপ করবেন। এটা আসলে সবাই আপনারা জানেন, কিছু কিছু ক্রিটিক্যাল বিষয়গুলো এগুলা নিয়ে আমি জাস্ট আলোচনা করব। আপনাকে অলরেডি দেখিয়েছি আমি, সঞ্চয়পত্রের ফর্মও আপনি এখানে পাবেন, অনলাইনে পাবেন। তো এখানে পরিবার সঞ্চয়পত্রটা তো ডাউনলোড করলাম, আপনি দেখতে পাচ্ছেন, এবং পেনশনের সঞ্চয়পত্রটা দেওয়া আছে, যে পেনশনের সঞ্চয়পত্র ডাউনলোড করবেন, পেনশন সব ফর্মই প্রায় একই, জাস্ট উপরে লেখাটা থাকে পেনশনের সঞ্চয়পত্র, এবং ভিতরে কিছু ঘর একটু সেপারেট থাকে, এর জন্য আপনি যে সঞ্চয়পত্র ইস্যু করতে চাচ্ছেন সেই সঞ্চয়পত্রটা নিয়ে নেবেন। যেমন 3 মাস সঞ্চয়পত্র এটা আপনি দেখতে পারেন যে এটা কিন্তু এই দেখতে পারেন যে এটার কিন্তু ক্রেতা টুই, পরিবার সঞ্চয়পত্র কিন্তু নাই, আলাদা, ঠিক আছে। তো এটা জয়েন্টলি 3 মাস সঞ্চয়পত্র আপনি জয়েন্টলি ইস্যু করতে পারবেন। ধরেন আপনি এবং আপনার ভাই মিলে সঞ্চয়পত্র ক্রয় করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা 2 লাখ টাকা নিয়ে করতে পারেন, ক্রেতার 1 আপনার নাম, ক্রেতার 2 তে আপনার নাম, এভাবে করতে পারবেন। এবং 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র এটাও আপনি জয়েন্টলি ইস্যু করতে পারবেন, ঠিক আছে। তো সবগুলো ফর্মই এক, আমি আপনাকে আসলে আপনাদের সুবিধার্থে সকল ফর্মই যেমন এক, পরিবার সকল ফর্মই নামটা লিখতে হয় আলাদাভাবে। তো একটা ফর্ম আমি আপনাদেরকে ফিল আপ করে দেখাবো, ওই ফর্মটার অনুপাতেই আপনি সবগুলো ফর্ম ফিল আপ করে নেবেন, হ্যাঁ, সব যেটা আপনি ইস্যু করতে চাচ্ছেন আপনার সুবিধা অনুযায়ী। তো 3 মাস এবং বিএসপিটা যে জয়েন্টলি ইস্যু থাকে, অনেকে কনফিউজ থাকে, তো আমি এই একটা ফর্মে আমি আপনাকে ইস্যু করে দেখাবো। আমার কাছে একটা কপি ডাউনলোড করা আছে, আমি এটা এডিট করে রেখেছি যে কিভাবে নামগুলো লিখতে হয় আমার মতো করে মডিফাই। আপনি কিন্তু কলমেও লিখতে পারেন, হ্যাঁ, আমি কম্পিউটারে টাইপ করে লিখতেছি, বাট আপনি কলমে লিখতে পারেন, আমি কলমে লিখেও আপনাকে দেখাবো। আসলে আমার কাছে ডাউনলোড করা যে ফর্মটা আছে, আমি সেই ফর্মটা ফিল আপ করে আমি আপনাকে দেখাচ্ছি। তো দর্শক বন্ধুরা, আমি যেভাবে আপনাদেরকে বলেছিলাম যে একটা ফর্ম আমি আপনাদেরকে ফিল আপ করে দেখাবো, তো 3 মাস সঞ্চয়পত্রের ফর্মটা আমি আপনাদেরকে ফিল আপ করে দেখাবো। আমার কথা একটু ওয়েট করেন, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি। জি দর্শক বন্ধুরা, যেটা বলেছিলাম যে একটা ফর্ম আমি ফিল আপ করে দেখাবো, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র করার আবেদন ফর্ম, এই ফর্মটা আমি আপনাদেরকে ফিল আপ করে দেখাবো। তো এই ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে আপনার প্রথমে যে নামের ঘরটা আসে, আর ফর্মটা আসলে প্রথমে দেখবেন যে টোটাল ফর্মটা, এটা হচ্ছে প্রথম পেজ, এটা হচ্ছে সেকেন্ড পেজ। প্রথম পেজে দেখবেন এখানে ক্রেতার পাসপোর্ট সাইজের ছবি এবং নমিনির পাসপোর্ট সাইজের ছবি, ঠিক আছে। তো আপনি এই যে এখানে
আপনার এবং নমিনির ছবির দুটো পাশাপাশি অ্যাটাচ করে পিন মেরে দিতে পারেন, হ্যাঁ, রেখে। তো প্রথমে আমরা আসি, নামটা ফিল আপ করি। ধরুন আমার নাম হচ্ছে নাইম আহমেদ, হ্যাঁ, আপনি এখানে নাম লিখবেন। আমি ইংলিশে লিখতেছি, আপনি বাংলায়ও লিখতে পারেন, ঠিক আছে, এটা কোনো ক্রাইটেরিয়া নেই, আপনি কলমে লিখবেন। আমি কম্পিউটারে টাইপ করে লিখতেছি, এটা আমার সুবিধার্থে, আপনাদের জাস্ট দেখানোর জন্য। আমি কিন্তু হাতেও লিখতে পারতাম, কখনো কখনো হাতে লিখলে কোনো সমস্যা নেই, আমি ভিডিওর শেষে আপনাদেরকে একটা হাতে লেখা ফর্মে আপনাদেরকে দেখিয়ে দেব, সমস্যা নেই। এবং আপনি বাংলা লিখতে হবে, বাংলায় লিখতে পারেন অথবা ইংলিশে লিখতে পারেন। তো আমি ইংলিশে লিখছি। আমি আপনাদেরকে প্রথমে নাম যেটা আছে নাইম আহমেদ, হ্যাঁ, নাম লিখলাম। তো এরপর এনআইডি নাম্বারটা দিবেন। আমার এনআইডি নাম্বার যেটা ছিল 69 দেন 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 111 এবং 000, এটা আমি জাস্ট একটা দামি এনআইডি নাম্বার দিলাম, ঠিক আছে। তো এইভাবে নাম্বার দিবেন এবং আপনার জন্ম তারিখটা দিবেন। ধরেন আপনার জন্ম তারিখ হচ্ছে 1 জানুয়ারি 2001, হ্যাঁ, 2001 অথবা 00, হ্যাঁ, দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বারটা দিবেন আপনার এনআইডির এগেনস্টে যে নাম্বারটা আপনি প্রোভাইড করেছেন সেই নাম্বারটা আপনি প্রোভাইড করবেন। কজ হচ্ছে আপনি যখন গভর্নমেন্ট সার্ভারে এটা যখন ইস্যু করা হয়, আপনার এনআইডির এগেনস্টে যে নাম্বারটা থাকে অটোমেটিক সেই নাম্বারটা এসে পড়ে। তো আপনি পূর্বের ন্যায় যেভাবে এনআইডি নাম্বারটা আপনি দিয়েছেন এনআইডিতে, সেই নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর যদি নাম্বার চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আপনি এনআইডি মোবাইল নাম্বার চেঞ্জের জন্য রিকোয়েস্ট করবেন। আপনি ব্যাংকে যেয়ে সঞ্চয়পত্র ক্রয় করার পরে আপনি মোবাইল নাম্বার চেঞ্জের রিকোয়েস্ট করবেন, একটা জিআইতে লিখে দিবেন যে আপনি আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চাচ্ছেন আপনার এনআইডির এগেনস্টে, হ্যাঁ। সেক্ষেত্রে পূর্বের নাম্বারটা দিয়ে ইস্যু করার পরে তারপর আপনি ব্রাঞ্চে যেয়ে কথা বলবেন। দেন ব্রাঞ্চে ব্যাংকগুলো কি করবে, তারা এনবিআর যে আমাদের এনআইডির যে সার্ভারটা আছে সেখানে যোগাযোগ করে তারপর আপনার নাম্বারটা চেঞ্জ করে দেয়, ঠিক আছে। তো অনেক ক্ষেত্রে আপনি ইস্যু করলেন, দেখলেন যে আপনার মোবাইলে নাম্বার আসছে না, অন্য নাম্বারে আসতেছে, সেক্ষেত্রে আপনি মনে করে নেবেন না যে আপনার এনআইডির এগেনস্টে যে নাম্বারটা দেওয়া ছিল সেটাতে এসেছে, ঠিক আছে। আর এরপর দিবেন হচ্ছে টিন নাম্বারটা। এখন আপনার যদি টিন থাকে, যে আমি যেটা বললাম যে 5 লাখের উপরে যদি ইস্যু হয় সেক্ষেত্রে ট্যাক্স টিন 10% হারে কর কর্তন করে। আর 5 লাখের উপরে যদি আপনি ইস্যু করেন সেক্ষেত্রে ট্যাক্স রিটার্নটা আপনার মাস্ট বি জরুরি, ঠিক আছে। অনেকে টিন করে রাখে বা ট্যাক্স রিটার্ন নাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি ট্যাক্স রিটার্নটা অবশ্যই জমা দিবেন। আপনি যেখান থেকে আপনি ট্যাক্সটা করেছেন সেখানে যোগাযোগ করবেন যে আমি সঞ্চয়পত্র করতে যাচ্ছি, আমাকে এখন 5 লাখের উপর ইস্যু হচ্ছে, তাই আমি ট্যাক্স রিটার্নটা লাগবে। সেক্ষেত্রে তারা একটা জিরো ট্যাক্স রিটার্ন দিবে, ঠিক আছে, যেটা হচ্ছে আপনি জিরো ট্যাক্স প্রোভাইড করেছেন সেটা রিটার্ন, ঠিক আছে। আর এরপর ইমেল, যদি আপনার জিমেল থাকে, ধরলাম @gmail অথবা hotmail.com, যেটা আপনার যে মেলটা থাকে সেই মেলটা আপনি দিবেন। তো এরপর বর্তমান অ্যাড্রেসটা দিবেন, আপনি বর্তমান কোথায় থাকছেন। ধরেন যে 149/4/A মিরপুর, ঢাকা, হ্যাঁ, ধরলাম আমি এটা বর্তমান অ্যাড্রেসটা আপনি দিবেন। এবং স্থায়ী অ্যাড্রেসটা আপনার এনআইডিতে যে অ্যাড্রেসটা দেওয়া থাকে সেই অ্যাড্রেসটা আপনি দিয়ে থাকবেন। স্থায়ী অ্যাড্রেসটা ধরেন কদমতলা, মুন্সিগঞ্জ, ঢাকা, হ্যাঁ, মুন্সিগঞ্জ কিন্তু ঢাকার মধ্যে পড়েছে। আমি জাস্ট একটা দামি একটা অ্যাড্রেস দিচ্ছি। তো এই গেল ক্রেতার ইনফরমেশনগুলো আপনি এইভাবে ফিল আপ করবেন। ঠিক আছে, আপনি এইভাবে ফিল আপ করবেন। আর টিন নাম্বারটা আপনি আপনারটা প্রোভাইড করে দিবেন। ধরলাম হ্যাঁ, এই টিন নাম্বারটা আপনি এইভাবে প্রোভাইড করে দিবেন। দেন দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু ক্রেতার 1 ফিল আপ হয়ে গেছে। এখন আপনি যদি জয়েন্টলি ইস্যু করেন সেক্ষেত্রে ক্রেতার 2, হ্যাঁ, ক্রেতার 2 এর ইনফরমেশন সে ক্রেতা 1 এর ন্যায় আপনি ফিল আপ করে দিবেন, ঠিক আছে। আর যদি জয়েন্টলি ইস্যু করেন সেক্ষেত্রে যদি আপনার নমিনি নাও থাকে আপনার কোনো অসুবিধা নেই, আপনি জয়েন্টলি ইস্যু করলে নমিনি ছাড়াও ইস্যু করতে পারবেন, ঠিক আছে। আর এখন হচ্ছে এখানে আসবেন আপনি পরিশোধিত ব্যাংক হিসাবের তথ্য, কত টাকা সঞ্চয়পত্র ইস্যু করতে চাচ্ছেন। ধরলাম আমি 10 লাখ টাকা বা 1 লাখ টাকা ইস্যু করতে চাচ্ছি, যেহেতু 1 লাখ টাকার উপরে আপনি ইন্টারেস্ট পাবেন
2622 টাকা আমরা যেটা ক্যালকুলেশন করেছি। তো আমরা ওই হিসাবটা যেহেতু করেছি ওই 1 লাখের হিসাবটাই করি, 1 লাখ টাকা করেছি। এখানে কথায় লিখবেন 1 লাখ অনলি। ঠিক আছে, আপনি বাংলায়ও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। এখন দেখতে পারেন যে পরিশোধের ধরন এখানে কিন্তু নগদ, চেক, আমি কিন্তু কোনো মাধ্যমেই করছি না, নগদ নাই, চেকের মাধ্যমে করছি না, তাই কি দিবেন এখানে অন্যান্য সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আপনি দুটোর কোনো মাধ্যমেই আপনি করছেন না, আপনি কি করছেন ব্যাংকের ইএফটিএন এর মাধ্যমে আপনি করছেন, যে আপনার ব্যাংকে টাকা আছে সেখান থেকে করে নিচ্ছেন। আর ব্যাংকের ইএফটিএন হচ্ছে আপনি যেই ব্যাংকে যাবেন, ধরেন আপনি অগ্রণী ব্যাংকে যাচ্ছেন বা সোলানী ব্যাংকে যাচ্ছেন অথবা ব্র্যাক ব্যাংকে যাচ্ছেন, যে ব্যাংকে যাচ্ছেন, তো ধরেন আপনি ব্র্যাক ব্যাংকে যাচ্ছেন, আপনি ব্র্যাক ব্যাংকে সঞ্চয়পত্র ইস্যু করার জন্য যাচ্ছেন। ব্র্যাক ব্যাংকের সকল ব্রাঞ্চের মাধ্যমেই করা হয়, কারণ আপনি ব্র্যাক ব্যাংকে সঞ্চয়পত্র ইস্যু করার জন্য গেলেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্র্যাক ব্যাংকের একটা অ্যাকাউন্ট লাগবে। ঠিক আছে, এবং ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে টাকা যত টাকা ইস্যু করতে চাচ্ছেন, ধরুন 1 লাখ টাকা, সেই অ্যামাউন্টের টাকাটা আপনি আপনার অ্যাকাউন্টে রেখে দিবেন। তো এখানে আপনি ধরেন সঞ্চয় হিসাব খুললেন, সেক্ষেত্রে সঞ্চয় হিসাব দিয়ে দিবেন, অথবা চলতি হিসাব দেওয়া আছে চলতি হিসাব দিবেন। সেক্ষেত্রে বিডিটি অ্যাকাউন্ট কিন্তু মাস্ট বি লাগবে। আপনি কোনো ফরেন অ্যাকাউন্ট রাখলে সেই অ্যাকাউন্ট থেকে সঞ্চয়পত্র ইস্যু করার জন্য টাকা দিবেন না। ঠিক আছে, সেক্ষেত্রে তারা নিবে না। তো নিবে না বলতে সঞ্চয়পত্রটা মূলত বাংলাদেশি টাকা ইস্যু হয়। হ্যাঁ, সেক্ষেত্রে বাংলাদেশি টাকা ছাড়া তারা তো করতে পারবে না, নেওয়া তো পরের কথা। তো এরপর হচ্ছে আপনার ব্যাংক হিসেবের শিরোনাম। ব্যাংক হিসেবের শিরোনাম আপনার নামটা দিবেন, আপনি যেই নামে, এবং যেই নামে আপনি ইস্যু করতে চাচ্ছেন সেই নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, সেই নামে থাকতে হবে। এই যে আমি আমার নাম, আমি যেহেতু ইস্যু করছি আমার নামটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবং হিসাব ব্যাংক অ্যাকাউন্টের নাম দিচ্ছি, ধরেন আমি ব্যাংক অ্যাকাউন্ট দিলাম 1501 ডট 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 ডট। হ্যাঁ, তো এটা হচ্ছে আমি ব্যাংকের হিসাবটা দিলাম। হ্যাঁ, এরপর হচ্ছে ব্যাংকের শাখার নাম, আপনি যেই শাখার মাধ্যমে করছেন, যেই ব্যাংকের যে শাখায় আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই শাখা, তাহলে আমি ব্র্যাক ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চের মাধ্যমে খুলি। প্রিন্সিপাল হচ্ছে গুলশান, তো গুলশান শাখা। হ্যাঁ, গুলশান, গুলশান জাস্ট গুলশান নামটা লিখতে পারেন, অথবা গুলশান BRAN CH গুলশান বানিয়ে দিতে পারেন। এবার রাউটিং নাম্বারটা যদি আপনার জানা থাকে আপনি দিবেন, না হলে আপনি ব্যাংকে কথা বলে নেবেন, তারা ফিল আপ করে দিবে। ঠিক আছে, তো এরপর আসলো, তাও আমি রাউটিং নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের গুলশান ব্রাঞ্চের রাউটিং নাম্বার। তো এরপর নমিনির ইনফরমেশনটা প্রোভাইড করি আমরা। নমিনির ইনফরমেশনটা হচ্ছে, ধরেন যে আমি নমিনি অ্যাড করতে চাচ্ছি মিস্টার এক্স কে। হ্যাঁ, সেক্ষেত্রে মিস্টার এক্স, মিস্টার এক্স, মিস্টার এক্স এর এনআইডি নাম্বারটা আমি দিচ্ছি 000111000। হ্যাঁ, এটা হচ্ছে মিস্টার এক্স এর এনআইডি নাম্বারটা। তো জন্ম তারিখটাও আমি দিয়ে দিচ্ছি XX বাই XX বাই XX। ঠিক আছে, আর বর্তমান ঠিকানাটাও আপনি এইভাবে দিয়ে দিবেন। তারপর স্থায়ী ঠিকানাটাও আপনি দিয়ে দিবেন, যেটা স্থায়ী ঠিকানা হয় তার এনআইডির এগেনস্টে। এরপর মোবাইল নাম্বারটা আপনি প্রোভাইড করবেন, আপনার মোবাইল নাম্বারটা যেটা। ঠিক আছে, আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপর সম্পর্ক, ধরেন আপনি আপনার ভাইকে অ্যাড করেছেন, সেক্ষেত্রে ব্রাদার লিখবেন, অথবা বাংলায় লিখবেন ভাই, অথবা সিস্টার, বোনকে অ্যাড করেছেন সিস্টার, অথবা আপনার মাকে অ্যাড করেছেন। এভাবে আপনি যদি আপনার ভাইকে, বাবাকে, মাকে, অথবা আপনার কাজিনকে অ্যাড করেছেন, কাজিনকে দিবেন। ঠিক আছে, আর সেক্ষেত্রে প্রাপ্ত পার হারছেন, হ্যাঁ, আপনি নমিনিকে কত পার্সেন্ট দিতে চাচ্ছেন। এখানে দেখতে পারবেন সঞ্চয়পত্রে একটা সুবিধা হচ্ছে আপনি 2 থেকে 3টা এবং একাধিক নমিনি অ্যাড করতে পারবেন আপনি। ঠিক আছে, সেক্ষেত্রে নমিনি 2 ক্ষেত্রেও দিতে, আপনি এখানে একজন নমিনি অ্যাড করলে এখানে দিবেন 100%। ঠিক আছে, 100%। আর যদি 2জন নমিনি অ্যাড করেন, ধরেন আপনি একজনকে 50% করতে যাচ্ছেন, আরেকজনকে 50%, সেক্ষেত্রে 50 এবং এখানে 50% দিয়ে দিবেন। এখানে আমি আবার নাম আপনাদের সুবিধার্থে ওয়াই, এখানে জাতীয় এনআইডি নাম্বারটা আপনি দিয়ে দিবেন, জন্ম তারিখটা দিয়ে দিবেন,
বর্তমান অ্যাড্রেসটা দিয়ে দিবেন। যদি সেকেন্ড নমিনি থাকে, সেকেন্ড নমিনি না থাকলে কিন্তু এই ফর্মটা ফিল আপ করা লাগবে না, ঠিক আছে? সেকেন্ড নমিনি না থাকলে এই ফর্মটা ফিল আপ করবেন না। সেকেন্ড নমিনি না থাকলে মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দিবেন 0000, যেটা মোবাইল নাম্বার থাকে নমিনির। সম্পর্কটা আপনি সেম ভাবে সম্পর্ক দিবেন, যে যদি আপনার ভাই হয়, মা হয় বা অন্যান্য কেউ হয় দিয়ে দিবেন। পার্সেন্টেজটা হচ্ছে ধরেন আপনি এখানে নমিনি অ্যাড করেছেন 1, সেক্ষেত্রে যদি আপনি এখানে 50% করেন, এখানে 50%, মানে দুজনে সমান সমান হারে দিচ্ছেন। আর যদি চিন্তা করেন যে না আমি একজনকে কম দেবো একজনকে, তার সেক্ষেত্রে আপনি যদি 70% দিতে চান একজনকে, সেক্ষেত্রে এখানে দিবেন 30%, মানে টোটাল মিলিয়ে আপনাকে 100% ফিল আপ করতে হয়। আর যদি নমিনি একজন থাকে সেক্ষেত্রে আপনি এখানে 100% দিয়ে দিবেন, ঠিক আছে? দ্যাটস ইট, এটা। তো এই গেল আমার ফর্মটা ফিল আপ হয়ে গেল। এইখানে আপনি আপনার ক্রেতার সাইন করে নেবেন, এটা কলমে করে নিতে হয়, ঠিক আছে? আপনি কলমে সাইন করবেন এবং নমিনিগণ যদি থাকে, এই যে নমিনির স্বাক্ষর এখানে একটা দিবেন, দুইজন নমিনি থাকলে দুইজন স্বাক্ষর দিতে পারবেন, ঠিক আছে? আর এই যে এই শেষের প্রান্তে একটা ঘর থেকে প্রাপ্তি স্বীকার শনাক্তকারী রসিদ, হ্যাঁ, এই ফর্মটা লেখা আছে সঞ্চয় ও ব্যাংক কর্তৃক পূরণীয়। এই যে ব্যাংক কর্তৃক পূরণীয়, এই যে নিবন্ধন নাম্বার, এই ঘরগুলা তারা পূরণ করে দেয় এবং এটা আপনার কাছে দিয়ে দেয় তারা, ঠিক আছে? কিন্তু এই যে এই ক্রেতার নাম, ক্রেতার নামের জায়গায় আপনি আপনার নামটা লিখে দিবেন এবং ক্রেতার স্বাক্ষরের জায়গায় আপনি আপনার স্বাক্ষরটা দিয়ে দিবেন, ঠিক আছে? এটা তো স্বাক্ষর তো আর ব্যাংক দিতে পারে না, এটা আপনাকেই দিতে হবে। আপনি আপনার স্বাক্ষর দিয়ে দেবেন এবং নমিনির নামের ক্ষেত্রেও নমিনির নাম একই, যে মিস্টার এক্স। আমার এখানে আসলে আমি ফরম্যাট করে রেখেছি, তো তাই এটা এসেছে। তো আপনি আপনার সুবিধা মতো এটা করে নেবেন। এই যে নমিনি এক্স, নমিনির এক্স এসেছে, নমিনির নাম লিখেছে, নমিনির একে স্বাক্ষর দিবেন, নমিনি 2 এর স্বাক্ষর দিয়ে দিবেন। আর এখানে বিনিয়োগ টাকার পরিমাণটা ধরেন আপনি যেহেতু 1 লাখ করেছিলেন, সেই 1 লাখ টাকা এটাই দিবেন এখানে। আর এখানেও কথা লিখে দিবেন 1 লাখ টাকা। আর যদি না লিখতে পারেন এটা খালি রেখে দিবেন, ঠিক আছে? তো বাট এই আপনার নামের জায়গা এবং আপনার স্বাক্ষরের জায়গাটা আপনি ফিল আপ করে দিবেন। এরপর পেছনে যে অংশটা থাকে, সবগুলো ফর্মেই পেছনের এই অংশটা প্রায় সেমই থাকে, দেখতে পারবেন। এই যে যে সঞ্চয়পত্র ক্রয়কারীর স্বাক্ষর, হ্যাঁ, এখানে মাস্ট বি আপনার সাইনটা দিবেন, অবশ্যই আপনার সাইনটা দিয়ে দেন আপনি এই ফর্মটা ব্যাংকে জমা দিয়ে আসবেন। এবং ফর্মটা ব্যাংকে জমা দেওয়ার সময় আরো কিছু ডকুমেন্ট অ্যাড করতে হয়। সেক্ষেত্রে আপনার ক্রেতার আপনার এনআইডি, নমিনির এনআইডি, ঠিক আছে? এবং আপনার 2 কপি ছবি এখানে পিন মেরে দিবেন। আর যদি দুইজন বন্ড হোল্ডার থাকে, তো সেক্ষেত্রে সেকেন্ড হোল্ডারের এনআইডি আপনি প্রোভাইড করবেন। তারপর সেকেন্ড হোল্ডারের এনআইডি অ্যাড করবেন, নমিনির এনআইডি অ্যাড করবেন, নমিনি যদি দুইজন থাকে দুইজন নমিনির এনআইডি অ্যাড করবেন। এবং ট্যাক্স যদি আপনার 5 লাখ টাকার উপরে হয়, অবশ্যই আপনাকে ট্যাক্স রিটার্নের কপিটা দিতে হবে। টিন থাকুক আর না থাকুক, ট্যাক্স রিটার্নটা ম্যান্ডেটরি, এটা লাগবেই, ঠিক আছে? আপনি ট্যাক্স রিটার্নটা দিয়ে দিবেন। 5 লাখ টাকার নিচে হলে যেহেতু ট্যাক্স রিটার্ন টিন লাগছে না, আপনার টিনও প্রয়োজন নেই। মূলত ট্যাক্স রিটার্নটা আপনাকে দিতে হবে 5 লাখ টাকার উপর ইস্যু হইলে, 0% হলেও 0% ট্যাক্স রিটার্নটা দিতে হবে। তো এই কি কি লাগবে অ্যাটাচমেন্ট করতে হলে? বন্ড হোল্ডারের মানে সঞ্চয়পত্র ক্রেতার এনআইডি লাগবে, নমিনির এনআইডি লাগবে। ক্রেতা যদি দুইজন থাকে তাহলে দুইজন ক্রেতার এনআইডি, দুইজন নমিনি থাকলে দুইজন নমিনির এনআইডি। আর ছবি লাগবে পাসপোর্ট সাইজের, ক্রেতার 2টা, নমিনির 2টা, দুইটা 4টা ছবি, ঠিক আছে? অ্যাটাচ করে আপনি দিবেন। আর ট্যাক্স রিটার্নটা যদি 5 লাখ টাকার উপর হয় তাহলে ট্যাক্স রিটার্নের কপিটা অ্যাটাচ করে দিবেন। আর এর সাথে আরো একটা ফর্ম আছে, সেটা হচ্ছে ব্যাংক ইস্যু করার মাধ্যমে। সকল ব্যাংকের ডেবিট অথরিটি ফর্মটা একই থাকে। ডেবিট অথরিটি ফর্মটা আপনাকে ব্যাংক থেকেও দেয়, অথবা আমি আমার যে সার্ভারটা আছে লিংকে আমি দিয়ে দিচ্ছি, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। তো ব্যাংকের ডেবিট অথরিটি ফর্ম যখন আপনি নামাবেন, দেখতে পারবেন এমন একটা ফর্ম থাকবে, উপরে লেখা থাকবে সাবজেক্ট ডেবিট অথরিটি, হ্যাঁ। তো এই ডেবিট অথরিটির উপর আপনি তারিখ দিবেন যেদিন ইস্যু করতে চাচ্ছেন, অথবা যেদিন আপনি ব্যাংকে যে জমা দিবেন, ব্যাংকে বসে আপনি ওই দিনের তারিখটা দিয়ে দিবেন। এখানে আপনি টাকার অ্যামাউন্ট দিবেন, অবশ্যই এই টাকার অ্যামাউন্ট এবং ফর্মের টাকার অ্যামাউন্ট কিন্তু মিল থাকতে হবে। যেহেতু এখানে 1 লাখ টাকা লিখেছেন, এখানে 1 লাখ টাকা লিখবেন, 1 লাখ টাকা এখানে 1 লাখ লিখবেন। আর এখানে বিএসপি লেখা দেয়, আপনি দেখতে পারবেন যে 4টা ঘর আছে, বিএসপি, 3এমএসপি, এফএসপি, পেনশন। বিএসপিটা হচ্ছে আপনি বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে
বিএসপিতে টি লিখতে নেবেন, লেখা আছে দেখবেন 5 বছর 5 ইয়ার বাংলাদেশ সঞ্চয়পত্র। 3MSP এর ক্ষেত্রে 3 ইয়ার্স 3 মান্থস প্রফিট বেসড সঞ্চয়পত্র, মানে 3 মাস অন্তর 3 মাস 3MSP তে টিক দিবেন। যেহেতু আমি 3MSP করছি 3MSP তে টিক দিতাম। যেহেতু পরিবার যদি করে থাকি আমি এফএসপি তে টিক দেব, 5 মান্থস বেসড ফ্যামিলি সঞ্চয়পত্র। আর যদি পেনশন করে থাকি পেনশনে টিক দিতাম, যেহেতু আমি 3 মাস করছি আমি 3 মাসে টিক দিব। ঠিক আছে, এরপর অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। আপনি এই যে ব্যাংকে করছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা মাস্ট বি লিখবেন, যে আমি যেমন এই অ্যাকাউন্ট নাম্বার লিখেছি এই অ্যাকাউন্ট নাম্বারটা দিব। এরপর এনআইডি নাম্বারটা আবার লিখবেন এখানে। ঠিক আছে, এই যে এই ঘরটাতে এনআইডি নাম্বার লিখবেন। হ্যাঁ, তারপর টিন নাম্বারটা দিবেন আপনি। কারণ যদি না থাকে সেক্ষেত্রে, যদি আপনার টিন নাম্বার না থাকে 5 লাখের নিচে যদি ইস্যু হয়, আপনি টিন নাম্বার না থাকলে দেবেন না। ঠিক আছে, এরপর আছে যেটা হচ্ছে নাম। কি লিখছে, সঞ্চয়পত্র ফর ওভারহ্যাঙ্গিং পার্সন। আপনি এবং আপনার দুইজন নমিনি যদি থাকে, দুইজন হোল্ডার যদি থাকে, দুইজন হোল্ডারের নাম লিখবেন। যেহেতু আপনি যদি সিঙ্গেল ইস্যু থাকে আপনার নামটা আপনি লিখে দেবেন। আর যদি দুইজন ক্রেতা যদি থাকে, ক্রেতা 2 তে ক্রেতা 2 এর নাম লিখবেন। এরপর আপনার সাইনটা দিয়ে দিবেন, এবং ক্রেতা 2 থাকলে জয়েন্টলি ইস্যুর ক্ষেত্রে ক্রেতা 2 এর সাইনটা এখানে দিয়ে দিবেন। দিয়ে এইটা তারপর সঞ্চয়পত্রের ফর্ম, এনআইডি নাম্বার, এনআইডির কপি এবং 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, এবং যদি 5 লাখ টাকার উপরে, আবারও বলছি 5 লাখ টাকার উপরে ট্যাক্স রিটার্নের কপিটা, সবগুলো প্রিন্ট করে পিন আপ করে অ্যাটাচ করে আপনি ব্যাংকে যে জমা দিবেন। এরপর তারা ইস্যু করে দিবে। ঠিক আছে, এরপর আই থিঙ্ক আর কোনো সমস্যা হচ্ছে না। আর যদি কোনো আপনাদের কোনো কোয়ারি থাকে, আমি কিছু কোয়ারি থাকে, সেটা হচ্ছে 3 মাস অন্তর সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনাকে রাউন্ড ফিগার করতে হয়। অনেকে 3,50,000 দেয়, সেক্ষেত্রে আপনি 3,50,000 করতে পারবেন না। ঠিক আছে, তখন তারা আপনাকে ফর্মটা ফিরে রিটার্ন দিয়ে দেয়। ঠিক আছে, আবার আপনাকে কেটে লিখতে হয়। তো 3 লাখের ক্ষেত্রে 1 লাখ 2 লাখ 3 লাখ লিখবেন। তারপর পরিবারের ক্ষেত্রে আপনারা 10,000 ডিনোমিনেশন করতে হয়। বিএসপির ক্ষেত্রে তো আপনি 1,000 2,000 করতেই পারেন, সমস্যা নেই। তারপর পেনশনের ক্ষেত্রে তো আপনার 50,000 ডিনোমিনেশন করতে হবে। তো এইভাবে ফর্মগুলো আপনি ফিল আপ করে দিয়ে দিবেন, এবং এই পেছনের সাইনটা কিন্তু দিয়ে দিবেন। ঠিক আছে, দেন আপনি ফর্ম জমা দিলে আপনার সঞ্চয়পত্রটা ইস্যু করে দিবে। আর যদি কোনো ক্রিটিক্যাল কোশ্চেন থাকে আপনি আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে নিতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের কমেন্টের অ্যান্সার আমি খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, খুব শীঘ্রই, এবং ওই সময় আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যদি কোশ্চেন থাকে। আর ডেসক্রিপশন বক্সে আমি নাম্বারও দিয়ে রাখছি, আপনি চাইলে যোগাযোগও করতে পারেন, অথবা আপনি এই নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন। ঠিক আছে, এই নাম্বারটা যোগাযোগ করে যদি কোনো কোশ্চেন থাকে আপনি কোশ্চেন করে জেনে নিতে পারেন। আর প্রতিনিয়ত গভর্নমেন্ট সার্কুলার চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, বর্তমানে। তো এখন যে নতুন নিয়মটা আসছে, আমি কিছু সার্কুলার বিষয়ে কিছু আলোচনা করছি। যদি নতুন সার্কুলারটা আসছে, যেটা হচ্ছে এটা হচ্ছে নভেম্বরে আসছে। আপনি 3 মাস অন্তর 5 বছর মেয়াদি যে সঞ্চয়পত্রগুলো ইস্যু করছেন, সেই সঞ্চয়গুলো মেয়াদ আনতে, মানে আপনার যখন ম্যাচুর হয়ে যাচ্ছে, ম্যাচুর হওয়ার পরে আপনার অটোমেটিক কিন্তু এই 3 মাস অন্তরে যেই টাকাটা 1 লাখ আপনার অটোমেটিক কিন্তু সেটা রিইস্যু হয়ে যাবে। দ্যাট মিনস আপনি যদি চান, সেক্ষেত্রে আপনাকে ম্যাচুর হয়েছে, আপনাকে আবার টাকা দিবে, টাকা দেওয়ার পরে আপনি আবার সঞ্চয়পত্র ক্রয় করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আবার আপনাকে ফর্ম ফিল আপ করে দিয়ে দিবে। এই ঝামেলার মধ্যে এখন আর যাওয়া লাগবে না। এখন নতুন সার্কুলার করছে, যদি আপনি চান যে হ্যাঁ আপনার 3 বছর কমপ্লিট হয়েছে, আপনি এরপর এই সঞ্চয়পত্রটা আবার রানিং রাখতে চান, কিন্তু ফর্মের ঝামেলা নিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ব্যাংকে যেয়ে বলতে পারেন যে আমার সঞ্চয়পত্রটা ম্যাচুর হয়ে গেছে এবং এটা আমি আবারও নেক্সট টাইম আবারও ইস্যু করতে যাচ্ছি, দ্বিতীয় মেয়াদে ইস্যু করতে যাচ্ছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আবারও ব্যাংক কি করবে, আপনাকে দ্বিতীয় মেয়াদে ইস্যু করতে যাবে। যদি আপনি ইস্যু করতে না চান, সেক্ষেত্রে আপনি জিআই করবেন যে আমি আপনার মূল টাকাটা আপনি ফেরত চাচ্ছেন, দিয়ে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে ব্যাংক আপনাকে টাকা দিয়ে দিবে। ঠিক আছে, তো এইভাবে আপনি সঞ্চয়পত্র ক্রয় করে নিতে পারেন। এবং আরো কিছু সঞ্চয় অধিদপ্তরের আরো কিছু প্রোডাক্ট আছে, যেটা হচ্ছে বিদেশিদের জন্য, ফরেন ফরেন বিদেশে যারা প্রবাসী ভাইয়েরা থাকে, রেমিটেন্স পাঠায়, তাদের জন্য, রেমিটেন্স হোল্ডারদের জন্য। সেটা হচ্ছে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ডলার ইনভেস্টমেন্ট বন্ড, ডলার প্রিমিয়াম বন্ড। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়েও আমি আপনাদেরকে আলোচনা করব, সম্যক একটা ধারণা দেব। তো ওই 3টা বিষয় হচ্ছে রেমিটেন্স হোল্ডারদের জন্য, যারা বিদেশে থাকে, বিদেশে রেমিটেন্স ইনকাম করছে, বাংলাদেশে পাঠাচ্ছে, তাদের জন্য কিছু আলাদা সুবিধা দেওয়ার জন্য ওই প্রোডাক্টগুলো বের করেছে। তো এই বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দিব, এর জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো। আপনি সমস্যা নেই।
আলাদা একটা ভিডিও করে দিব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। যদি কোনো ভুল হয়ে থাকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা আমার কমেন্টে কমেন্ট করে নেবেন আমার ভিডিওতে। থ্যাংক ইউ। দুঃখিত বন্ধুরা, আমি ভিডিও শেষ করার মুহূর্তে একটা সঞ্চয়পত্রের বিষয়ে ধারণা দিতে পারিনি, সেটা হচ্ছে পেনশনার সঞ্চয়পত্র। হ্যাঁ, পেনশনার সঞ্চয়পত্রটা একটু আলাদা, ঠিক আছে? তো এই ফর্মটা আসলে কিভাবে ফিল আপ করতে সেই বিষয়ে জাস্ট আমি একটু সংক্ষেপে একটা ধারণা দিয়ে ভিডিওটা শেষ করছি। সেটা হচ্ছে আপনি যখন পেনশনার সঞ্চয়পত্র ফর্মটা ডাউনলোড করবেন, ফর্মটা ডাউনলোড করে আপনি দেখতে পারবেন যে যেভাবে আপনি 3 মাস অন্তর সঞ্চয়পত্র ফিল আপ করছেন ঠিক ওইভাবেই আপনি ফিল আপ করবেন। যেমন এখানে দেখতে পারবেন যে অবসর কর্মকর্তা বা কর্মচারীর নাম, তো যিনি পেনশনার, যার নামে পেনশন হয়েছে বা জব হোল্ডার যিনি, তার নামটা দিবেন, তার পদবি দিবেন। তিনি যদি ক্যাশিয়ার হয়ে থাকে ক্যাশিয়ার, তিনি যদি যে শ্রেণীর কর্মকর্তা, যদি অফিস সহকারী হয় অফিস সহকারী, সাতমুদ্রাক্ষরিক হয় যদি সাতমুদ্রাক্ষরিক, বা ডিরেক্টর যদি হয়ে থাকে ডিরেক্টর, যে মানে তার পদবিটা দিবেন এখানে। আর পেনশন অফিসের নাম, তিনি যদি মনে করেন জব করে থাকে, ধরলাম আমি সঞ্চয় অধিদপ্তরেই জব করে থাকে, সেক্ষেত্রে সঞ্চয় অধিদপ্তরের নাম লিখবেন, বা ভূমি অধিদপ্তর হলে ভূমি অধিদপ্তরে, বা যদি মন্ত্রণালয় করে থাকে মন্ত্রণালয়, যদি বিমান বাহিনীতে করে থাকে বিমান বাহিনী, যে যেই সেক্টরে তিনি জব করবে সেই সেক্টরের নামটা দিবেন, এবং অবসর গ্রহণের তারিখ, তিনি যেদিন থেকে অবসর হয়েছে সেই তারিখটা দিবেন। ঠিক আছে, তিনি এলপিআর এ গিয়েছে ওই সময় থেকেই দিবেন। এলপিআর যাওয়া মানে কিন্তু 1 বছর তিনি বসে বসে স্যালারি পাবেন, বাট তিনি অবসর গিয়েছে, তো ওনার সেদিন থেকেই আপনি এখানে তার অবসরের ডেটটা দিয়ে দিবেন। হ্যাঁ, এলপিআর দ্যাট মিন্স তো আসলে অবসর না, অবসরের আগে এলপিআর, আপনি অবসরে যাওয়ার সময়টাই দিয়ে দিবেন। তো আর এখানে হচ্ছে মঞ্জুরি পত্রের তারিখ, ঠিক আছে, তিনি যে মঞ্জুরি পত্রে আপনাকে অবসর, এখানে দেখবেন উমতে লিখেছে মঞ্জুরি পত্রের তারিখ, এখানে একটা ঘর আছে মঞ্জুরি পত্রের তারিখ, যেই যেই সার্কুলারটা বা যেই ডকুমেন্টের বেস করে আপনাকে যখন তারা অবসর গ্রহণ করেছে গভর্নমেন্টের কাছ থেকে, তারা একটা দিক নির্দেশনা দেয়। ঠিক আছে, একটা নির্দেশ জ্ঞাপন করে, সেটা হচ্ছে একটা পেপারের মাধ্যমে দেয়। গভর্নমেন্টের একটা সার্কুলার আমরা যেটাকে বলে থাকি, সার্কুলার বা নোটিশের মাধ্যমে দিয়ে থাকে। হ্যাঁ, সেই নোটিশ বোর্ডটার মাধ্যমে আপনারা সেই নোটিশ পত্রের তারিখ দিবেন। আর ভবিষ্যৎ তহবিল, তিনি ভবিষ্যৎ তহবিলে কত টাকা পেয়েছে সেই টাকা দিবেন। আনন্দতোষিক এমন কত টাকা পেয়েছে সেই টাকাটা দিবেন। এনআইডি নাম্বার দিবেন, জন্ম তারিখ দিবেন, মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার দিবেন, টিন নাম্বারটা থাকবে তার টিন নাম্বার দিবেন, এবং ইমেল যদি থাকে দিবেন, না থাকলে দেওয়া দরকার নেই। এবং যদি মারা যায়, হ্যাঁ, মৃত চাকরিজীবীর ক্ষেত্রে পারিবারিক পেনশনের আওতাধীন স্বামী স্ত্রী বা সন্তান, ধরেন স্বামী মারা গেল, সেক্ষেত্রে পেনশনটা পেয়েছে তার স্ত্রীর নামে দিয়েছে। হ্যাঁ, মানে পেনশনটা দিয়েছে তার স্ত্রীকে, সেই নামটা দিবেন। ধরেন আপনার স্বামী মারা গিয়েছে বা আপনার স্ত্রী মারা গিয়েছে, আপনার স্বামী বা স্ত্রী অথবা সন্তানকে দিয়েছে, সন্তানের নামে যে টাকাটা এসেছে, হ্যাঁ, তো সেই টাকাটা দিবেন। যাকে দিয়েছে তার নামই দেয়া থাকে সেই নোটিশ বোর্ডে, গভর্নমেন্টের থেকে যেই নোটিশটা দেয়া হয় সেখানে তার নাম লিখবেন। জন্ম তারিখের জায়গায় তার নাম লিখবেন। তার এনআইডি কার্ড থাকলে এনআইডির নাম দিবেন। পারিবারিক পেনশন গ্রহণের তারিখ, যেদিন আপনার পেনশন দিয়েছে সেই টাকাটা আপনারা দিবেন। সেই টাকাটা না, দুঃখিত, সেই তারিখটা আপনারা দিবেন। এবং মঞ্জুরি নম্বর, এই যে ভবিষ্যৎ তহবিলে কত টাকা পেয়েছেন ওই মঞ্জুরি পত্র কিন্তু এটাই। হ্যাঁ, এই টাকাটা দিবেন। ভবিষ্যৎ তহবিল আনতোষিক অ্যামাউন্ট এবং বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা। হ্যাঁ, এবং এইখানে দেখবেন যে পরিতোষ ব্যাংক হিসেবের তথ্য দেওয়া লাগবে। তো সেইখানে আপনি প্রাপ্ত কত টাকা আনতোষিক অ্যামাউন্ট পেয়েছেন, যারা পেনশন পায় তারা এই আনতোষিক অ্যামাউন্টটা অবশ্যই চেনে থাকে, এককালীন সুবিধাটা দেয়। এবং ভবিষ্যতের জন্য একটা টাকা বরাদ্দ, সেই টাকাটা কত টাকা দিয়েছে সেটা আপনারা লিখবেন। এবং কত টাকা করতে চাচ্ছেন সেখানে এই টাকাটা লিখবেন, যে এইখানে উনি 10 লাখ বা 50 লাখ করতে চাচ্ছেন 50 লাখ লিখবেন, কথায় লিখবেন। পরিশোধের ধরন, এখানে আপনি নগদ বা চেক কিছু দিচ্ছেন না, যদি ব্যাংকের মাধ্যমে দিয়ে থাকেন সেখানে অন্যান্য সিলেক্ট করবেন। এরপর এখানে ব্যাংক হিসেবে, যদি আপনার অ্যাকাউন্ট, যে সঞ্চয়পত্রটা আপনি যত টাকা পেয়েছেন ওই ব্যাংকে টাকা রাখবেন, যে ব্যাংকে যে আপনি সঞ্চয়পত্র ইস্যু করতে যাচ্ছেন সেই ব্যাংকে আপনি টাকা রাখবেন। রাখার পরে সেটা যদি সঞ্চয় হিসাব দিবেন, ব্যাংক হিসাবে
শিরোনাম যে যার নামে ব্যাংক অ্যাকাউন্ট, ধরেন আপনি পেনশন হোল্ডার যিনি, তার নামে কিন্তু অবশ্যই ব্যাংক রাখতে হবে। আর ধরেন যে আপনি আপনার বাবা মারা গিয়েছে, মানে বাবা মারা গিয়েছে সন্তান পেয়েছে, অথবা মা মারা গিয়েছে সন্তান পেয়েছে টাকাটা, সেক্ষেত্রে সেই সন্তানের নামে ব্যাংক অ্যাকাউন্টটা থাকতে হবে। সেই ব্যাংক অ্যাকাউন্টটা দিবেন, ব্যাংক হিসাব নাম্বারটা দিবেন, তারপর ব্যাংক শাখার নামটা দিবেন, শাখার নাম ও ব্যাংক ফিল আপ করে দেবেন, রাউটের নাম্বার না থাকলে। অ্যাজ ইউজুয়াল নমিনির ক্ষেত্রেও যে জিনিসটা আপনি ফিল আপ করবেন ওইভাবেই ফিল আপ করবেন, 3 মাস অন্তর আমি যেভাবে দিয়েছি ওইভাবেই ফিল আপ করবেন, পিছনে এই জায়গাটা স্বাক্ষর করে নেবেন। এবং যেই জিনিসগুলো আপনার অ্যাটাচ করেন নর্মালি এনআইডি ক্লায়েন্ট এবং নমিনির, মানে হোল্ডার এবং নমিনির এনআইডি অ্যাটাচ করতে হয় 2 কপি 2 কপি, নমিন হোল্ডারের 2 কপি, নমিনির 2 কপি 2 কপি, 4 কপি পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করে দিবেন। আর ডেবিট অথরিটি ফর্ম, যেটা আমি আপনাকে দেখিয়েছি, যে ডেবিট অথরিটি ফর্মে পেনশন করলে পেনশনে সিলেক্ট করে দিবেন, এখানে টিক দিয়ে দিবেন ফিল আপ করে। আর 5 লাখ টাকার উপর হলে মাস্ট বি ট্যাক্স রিটার্নের কপিটা দিতে হবে। এবং পেনশনের ক্ষেত্রে আলাদা কিছু ডকুমেন্ট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আপনি যে পেনশন পেয়েছেন গভর্নমেন্টের ইন থেকে আপনাকে একটা নোটিশ দিয়েছে, একটা পত্র দিয়েছে, ঠিক আছে? পত্রের ভিতরে দেখবেন নাম্বার দেওয়া আছে, এত নাম্বার, কত তারিখ, ঠিক আছে? পিপিও নাম্বার দেওয়া থাকে, সেই পিপিও নাম্বারের পত্রটা দিবেন। এবং পেনশনের কত টাকা পেয়েছে ওই রিলেটেড যতগুলো ডকুমেন্ট আপনাকে দিবে সেই ডকুমেন্টগুলো আপনি অ্যাটাচ করে দিতে হবে, যার ফলে ব্যাংক বুঝতে পারবে যে আপনি আসলেই পেনশনে এত টাকা পেয়েছেন। এবং যত টাকা পেয়েছেন তত টাকাই কিন্তু ইস্যু করতে হবে, এর বাইরে কিন্তু আপনি ইস্যু করতে পারবেন না, ঠিক আছে? সো পেনশনের ক্ষেত্রে আলাদা কিছু ডকুমেন্ট, সেটা হচ্ছে আপনি পেনশন পেয়েছেন ওই কাগজপত্রগুলো, যে কোম্পানি বা যে সেক্টর গভর্নমেন্টের থেকে যে পেনশনটা আপনাকে দেয়া হয়েছে সেই পেনশনের যে ডকুমেন্টগুলো দিয়েছে আপনাকে, সেই ডকুমেন্টগুলো ফটোকপি আপনি এখানে অ্যাটাচ করে দিবেন, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে।